জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 6 এর লাস্ট ক্লাসে কি দেখছিলাম কেউ একটু রিপিট করেন তো? আমরা লাস্ট ক্যালোরিমিটার। ক্লাসে হ্যাঁ বলেন। ক্যালোরিমিটার। ক্যালোরিমিটারের মূলনীতিগুলো দেখছিলাম, রাইট? তো আজকে আমরা ক্যালোরিমিটার রিলেটেড ওই মিশ্রণের ম্যাথ গুলা দেখবো, যে একটা বরফকে গলানোর সময় আসলে কি কি প্রসেস গুলো ঘটে। আর এডিশনাল আরেকটা টপিক পড়াবো, যে পিভি ইকুয়ালস টু এনআরটি যে ফর্মুলাটা আছে আপনাদের বই, ওইটা একটু ব্যাখ্যা দেবেন, ঠিক আছে? তাহলে সবাইকে আগে একটা প্র্যাকটিস ম্যাথ দিয়ে আমরা শুরু করতে পারি। যে আমরা কত ক্লাস ম্যাথটা দেখছিলাম ওটারই কন্টিনিউশন। আমি একটা কোশ্চেন লিখি আপনাদের জন্য। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 840 জুল পার কেজি পার কেলভিন আপেক্ষিক চাপ বিশিষ্ট 1 কেজি ভরের একটা আমরা বস্তু নিচ্ছে, ঠিক আছে? আহ আচ্ছা, একটা সেকেন্ড, মনে হয় আমার এই ড্রাইভারটা ঠিক নেই। এটা একটু নাও। আপেক্ষিক বিশিষ্ট 1 কেজি ভরের একটা বস্তু, একটা বস্তু নিয়ে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা ধরেন 2 কেজি ভরের পানির মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনার থেকে জানতে চাচ্ছি যে মিশ্রণের তাপমাত্রা কত। কোশ্চেনটা সবাই বুঝতে পারছেন কি একটু জানুন। আপনাদেরকে কি কি দেয়া আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 800 জুল পার কেজি পার কেলভিন বিশিষ্ট আপেক্ষিক তাপ বিশিষ্ট একটা 1 কেজি ভরের একটা বস্তু দিচ্ছে, ঠিক আছে আপনাদেরকে? তো এখানে একটা টেবিল দিচ্ছে। এরপর বলছে এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আরেকটা বস্তু, অর্থাৎ পানির মধ্যে রাখা হয়েছে। তাহলে জানতে চাচ্ছে মিশ্রণের তাপমাত্রা কত হবে। এখানে ঘটনাটা কি করবে একটু বলেন তো? যেহেতু পানি আমাদের উচ্চ তাপমাত্রা, তো পানি আমাদের তাপটা কি করবে? বর্জন করবে। আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বস্তুটা ছিল সে তাপ গ্রহণ করবে, তাই না? এটাই তো আমাদের ক্যালোরিমিটারের মূলনীতি ছিল। সেটা আমাদের ক্যালোরিমিটারের মূলনীতিতে শুরুতে কি ছিল, যে আমাদের উচ্চ তাপমাত্রার বস্তু থেকে, হাই টেম্পারেচার অবজেক্ট থেকে লো টেম্পারেচার অবজেক্টের দিকে তাপ প্রবাহিত হতে থাকবে যতক্ষণ না তাদের টেম্পারেচারটা অ্যাকচুয়ালি ইকুয়াল না হয়। অর্থাৎ মিশ্রণের যে একটা ফিক্সড টেম্পারেচার আসবে তখন তো তাদের দুইজনের তাপমাত্রা সেম, ততক্ষণ পর্যন্ত তাদের তাপের আদান প্রদানটা হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, যে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরে নেন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, আর এখানে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে ধরেন 30 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে আমাদের কি পরিমাণ তাপের গ্রহণ বা বর্জন হয়েছে বলুন তো? এখানে আমাদের গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, রাইট? এখন খেয়াল করেন আমাদের গৃহীত তাপ কত, তাপ গ্রহণটা করছে কে, ওটা বলো। আমাদের বস্তুটা তাপ গ্রহণ করছে, রাইট? তাহলে ওর জন্য লিখবো যে আমাদের 1 কেজি ভরের বস্তু, ওর আপেক্ষিক চাপ দেওয়া আছে 840। আর সে তাপ যেহেতু গ্রহণ করছে তাহলে তাপের কি হয়েছে স্যার, বৃদ্ধি হয়েছে না নাকি? স্যার যেহেতু আমাদের বস্তু তাপ গ্রহণ করছে সে তার তাপ বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের তাপমাত্রার পরিবর্তনটা কত হবে? এটা -30। অর্থাৎ বড় হলে থেকে ছোট ভ্যালু বাদ দিই, অর্থাৎ আমাদের এখানে তাপের পরিমাণটা পজিটিভ, ঠিক আছে? যেহেতু এখানে আমি বর্জিত তাপ বলে দিচ্ছি, তাহলে আমাদের বর্জিত তাপ বর্জন কে করছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 কেজি পানি।
তো পানির এস এর ভ্যালু কত বলেন তো? পানির এস এর ভ্যালু কে একজন বলেন তো? 4200। 4200 4200। ইন্টু টেম্পারেচার পরিবর্তন কত হবে? সে হচ্ছে তাপ বর্জন করছে, অবভিয়াসলি তার 100 থেকে ছোট কোনো টেম্পারেচার আসছে, তো 100 মাইনাস থিটা। ওকে, এই লাইনে কারো কোনো কনফিউশন আছে? তো এই লাইনে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু জানবো। তাহলে এই লাইনটা ইকুয়েশনে বসে আমাদের থিটার ভ্যালুটা বের করে জানান তো কত আসে স্যার? একটু দ্রুত করে উত্তরটা জানান। স্যার সমান চিহ্নের ওই পাশেরটা কি এই স্যার এটার সাথে গুণ করে দিবে? বুঝি নাই। এই যে স্যার সমান চিহ্নের এই পাশে 2 × 42 এটার কি ওই যে ওইভাবে যে আমরা করছি সমীকরণ আকারে, এখানে কি ওটার সাথে গুণ করে দিবে যেভাবে আগেরটার সাথে? দেখতেছেন ওইভাবে ক্যালকুলেটরে লিখে দিবেন যে এটা একটা লাইন আছে, দেন মাইনাস দিয়ে এটা লিখে দেন, দেন ইকুয়াল 0 দেন। ঠিক আছে, যেহেতু দুইটাই সমান। ওকে, জি স্যার। স্যার 93.64 আসে। স্যার 93.63, মানে 6 স্যার আচ্ছা তাহলে এখানে আমাদের এটা আসছে 93.64 ডিগ্রি সেলসিয়াস, রাইট নাকি? জি স্যার। ওকে, তাহলে জি আমরা এই স্যার। ধরনের ম্যাথগুলো পারবো, রাইট? এখন আমরা একটা নতুন আইডিয়া দিই আপনাদেরকে। স্যার আমি ছোট্ট করে বলছিলাম যে আদর্শ গ্যাস নামে একটা জিনিস আছে, এটার কথা কি কারো মনে আছে? জি বুঝি স্যার। নাই। আগের স্লাইডটা। হ্যাঁ, তো শেষ হলে জানাবেন। হয়েছে স্যার। আচ্ছা, তো ছোট্ট করে একটু বলে দিই যে আদর্শ গ্যাস জিনিসটা কি। আদর্শ গ্যাস হচ্ছে সেই সকল গ্যাস যারা পিভি ইকুয়ালস টু এনার্জি এই ফর্মুলাটা মেনে চলে। আদর্শ গ্যাস হচ্ছে সেই সকল গ্যাস যারা হচ্ছে পিভি ইকুয়ালস টু এন আর টি এই সূত্রটা মেনে চলে। এখন এই সূত্রটা দ্বারা স্যার কি বোঝায়, এটা কি আপনারা জানেন? এই সূত্রটা আসছে বেসিক্যালি তিনটা সূত্র কম্বাইন করে। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লস সূত্র, চার্লস ল, আর একটা হচ্ছে স্যার অ্যাভোগাড্রো সূত্র। তো প্র্যাকটিক্যালি সাধারণত আদর্শ গ্যাস হচ্ছে একটা হাইপোথেটিক্যাল জিনিস, হাইপোথেটিক্যাল জিনিস যেটা হচ্ছে রিয়েলিটিতে এক্সিস্ট করে না, বাট আমরা ধরে নিই যে আসলে জিনিসগুলো আদর্শ। বাট আমাদের বাস্তব দুনিয়ায় যত ধরনের গ্যাস এক্সিস্ট করে, লাইক কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, ওজোন, যত ধরনের গ্যাস আছে এগুলো আসলে বাস্তব গ্যাসের মতো আচরণ। বাস্তব গ্যাস কারা? বাস্তব গ্যাস হচ্ছে তারা যারা এই সূত্রটা মেনে চলে না। এখন এই সূত্রটা মেনে চলে না বলতে কি, কিছু বিশেষ প্রপার্টি মেনে চলে। যেমন ফার্স্টেরটা যদি বলি, বয়েলের সূত্র। বয়েলের সূত্র বলে যে চাপ আর আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি আমার টেম্পারেচার আর নাম্বার অফ মলিকিউল সেম থাকে। সবগুলো বোঝাচ্ছে একটা একটা করে। চার্লসের সূত্র হচ্ছে আয়তন আর তাপমাত্রা সম্পর্ক সমানুপাতিক যদি আমাদের চাপ এবং গ্যাস অণুর মলিকুল সংখ্যা সমান থাকে। আর অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে
আয়তন আর নাম্বার অফ মলিকুলস অর্থাৎ নাম্বার অফ মোল অথবা অণুর সংখ্যা, এটা হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক থাকবে যদি আমাদের টেম্পারেচার আর প্রেসার ফিক্স থাকে। এই জিনিসগুলো যদি মেনটেন করে তাহলে সেটা হচ্ছে আদর্শ গ্যাস, আর যদি মেনটেন না করে তাহলে তারা হচ্ছে বাস্তব গ্যাস বা রিয়াল গ্যাস। ওকে, অর্থাৎ রিয়াল গ্যাস হচ্ছে স্যার এই ফর্মুলাটা মানে না, মানে কি? একটু মডিফাই করে। এখন এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করতেছি যে বয়েলস ল জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। যে বয়েলস ল বলতে আসলে আমাদের গ্যাসের কোন নিয়মটা মেনে চলার কথা বলতেছে, ঠিক আছে? খেয়াল করেন, ধরেন আমি, হ্যাঁ বলেন। স্ক্রিনটা একটু উপর দিকে নিচের দিকে নামানো। একটু উপরে দিয়েছেন। স্যার এন মানে কি মোল সংখ্যা আর অণু সংখ্যা দুইটাই? বলতেছি স্যার, দেখাচ্ছে সব একটা একটা করে দেখাচ্ছে। বলে একটু জানো উপরের অংশটা। খেয়াল করেন, ধরেন আপনি এরকম একটা পাত্রে কিছু আদর্শ গ্যাস নিচ্ছেন, ঠিক আছে? ধরেন আপনি এখানে কিছু আদর্শ গ্যাস নিচ্ছেন, ঠিক আছে? এই গ্যাসগুলোর প্রপার্টি হচ্ছে, এখানে যে আইডিয়াল গ্যাসগুলো নিচ্ছেন, এদের প্রপার্টি হচ্ছে আপনি যদি এদের আয়তনটা কমান, অর্থাৎ আয়তন বলতে কি, গ্যাসের আয়তন বলতে কি, গ্যাস যতটুকু জায়গা দখল করতেছে ওইটা না। তো ধরেন আপনি, আমাদের গ্যাসগুলোকে একটু নিচে নামাই। ধরেন আপনি একটা গ্যাপ দিয়ে বা একটা স্ল্যাব দিয়ে এখানে তার আয়তনটা কমাইতে পারতেছেন। ধরেন এখানে আপনি পুশ করে করে তার আয়তনটা কমাইতে পারতেছেন, যে সে যেটুকু জায়গা দখল করতেছে ওইটা আপনি কমাইতে পারতেছেন। যদি আপনি আয়তন কমান, অর্থাৎ আপনি যদি এটাকে চাপ দিয়ে আরেকটু নিচে নামান, তাহলে আমাদের গ্যাসের জন্য আয়তনটা কমে যাচ্ছে, রাইট? এই যে আয়তনটা কমাচ্ছেন, এতে সে কি করবে, আমাদের যে গ্যাসের অণুগুলো রয়েছে এরা হচ্ছে দেয়ালের গায়ে আরো জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করবে। অর্থাৎ তার যখন আয়তন সংকোচন হচ্ছে তখন সে কম জায়গাতে বেশি ছোটাছুটি করবে এবং দেয়ালের গায়ে বেশি চাপ দিবে। অর্থাৎ তখন আমাদের চাপের পরিমাণ বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যে আপনি যদি আদর্শ গ্যাসের আয়তন সংকোচন করেন তাহলে সে পাত্রের গায়ে বেশি বেশি ধাক্কা দিবে, তথা এটা হচ্ছে বেসিক্যালি গ্যাসের চাপ, যে সে পাত্রের দেয়ালে কতটুকু ধাক্কা দিচ্ছে ওইটাই হচ্ছে আমাদের গ্যাসের চাপ। আচ্ছা, আপনারা কি স্যার আমার ভয়েস কি ক্লিয়ার শুনতে পাচ্ছিলেন এতক্ষণ? জি স্যার। তো যেটা বলতেছিলাম, যে আপনি যদি কোনোভাবে গ্যাসের আয়তন সংকোচন করেন তাহলে সে পাত্রের দেয়ালে বেশি বেশি জোরে জোরে চাপ দিবে, অর্থাৎ দ্রুত ধাক্কা দিবে, এতে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এখন কিছু বিষয় আছে যে আমরা জানি গ্যাসের ক্ষেত্রে তার চাপ, তাপমাত্রা এবং কি পরিমাণ অনুপরমাণু নিয়ে কাজ করতেছেন, কি পরিমাণ গ্যাসের মলিকুল নিয়ে আপনি কাজ করতেছেন ওইটা ডিপেন্ড করে। এই জন্য এখানে বলা হয় যে স্থির তাপমাত্রা এবং যে নাম্বার অফ মোল, গ্যাসের যত মোল নিয়ে আপনি কাজ করতেছেন ওইটা ফিক্স থাকবে। অর্থাৎ আপনি এখানে গ্যাসের মোল সংখ্যা বাড়াচ্ছেন কিংবা কমাচ্ছেন না, ওইটা ফিক্স থাকতেছে। এবং যে টেম্পারেচারটা আছে পারিপার্শ্বিকের ওইটা ফিক্স থাকতেছে। ধরেন 30 ডিগ্রি সেলসিয়াস আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি এসব কাজ করতেছেন, আয়তন সংকোচন করে দিচ্ছেন, আপনি দেখতে পাবেন যে আদর্শ গ্যাস স্যার এই চাপ সময় কি যে বাড়া, তাপমাত্রাটা ফিক্স থাকবে? হ্যাঁ তাপমাত্রা ফিক্স থাকবে। এবং আপনি কি পরিমাণ গ্যাসের মোল, মানে গ্যাসের সংখ্যাটা তো আমরা মোল মোল দিয়ে হিসাব করি, তো আপনি বলবেন যে কতটুকু কত মোল গ্যাস আছে, তো এন এর সংখ্যাটাও ফিক্স থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা গেল আমাদের বয়েলের সূত্র। এবার আসি চার্লসের সূত্র। অর্থাৎ এখানে জিনিসটা একটু লিখে দিই, যে দেখেন সম্পর্কটা হচ্ছে এরকম যে পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। আর আমরা ব্যাখ্যা দিচ্ছি হচ্ছে পি কমালে পি বাড়তেছে, ভি বাড়ালে পি কমতেছে, অর্থাৎ দ্যাটস কনভার্সেশন। আচ্ছা, এখন আমরা সেম ভাবে চার্লস লটা একটু ব্যাখ্যা করি। ধরেন আমাদের,
একটা পাত্র নিই, ধরেন আমরা একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিলাম, ঠিক আছে? Okay. এখন ধরেন আমার গ্যাসের আয়তন হচ্ছে ভি, ওকে, এবং আমার টেম্পারেচার হচ্ছে টি। এই যে এখানে রুমের টেম্পারেচার হচ্ছে টি। এখন আপনি কি করলেন, আস্তে আস্তে একটা হিট দেওয়ার ব্যবস্থা করলেন, ধরেন আপনি টেম্পারেচার বাড়ানোর একটা ব্যবস্থা করলেন, ঠিক আছে? এখন আপনারা জানেন কি, আপনি যদি গ্যাসকে তাপ দেন অর্থাৎ তার তাপমাত্রা বৃদ্ধি করেন, তাহলে কি হবে, আমাদের গ্যাসের অণুগুলা আরো ছোটাছুটি বাড়াই দিবে না? আমাদের গ্যাসের অণুগুলো ছোটাছুটি বাড়াই দিবে না স্যার? আরো জোরে জোরে ছোটাছুটি করবে না? টেম্পারেচার বাড়াইলে সে কি পাবে, তাপ শক্তি পাবে। এই তাপ শক্তি তার গতিশক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ আমাদের তাপমাত্রা বাড়াইলে আমাদের গ্যাসের অণুগুলো বেশি গতিশক্তিতে ছোটাছুটি করবে, রাইট? এবং যখন সে বেশি গতিশক্তিতে ছোটাছুটি করবে, সে অবশ্যই তার আগে যতটুকু আয়তন দখল করতো তার থেকে বেশি আয়তন দখল করবে। এখন কিন্তু আমাদের আয়তন ফিক্স না, রাইট? মানে এখানে তো আমাদের এমন না যে আমি ফিক্স করে দিচ্ছি কিছু, সে যতটুকু জায়গা দখল করতে চায় সে দখল করতে পারে। তো চার্লসের লটা হচ্ছে এটাই, যে আপনি যখন কোন একটা গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবেন বা টেম্পারেচার বৃদ্ধি করবেন, তখন তার আয়তনও প্রসারিত হবে। আর আপনি যদি তার তাপমাত্রা কমাই ফেলেন, তাহলে তার আয়তনটা সংকুচিত হবে। এবং এই ক্ষেত্রে আমাদের চাপটা ফিক্স রাখতে হবে, যে কোনো ভাবে আমাদের চাপটা ফিক্স রাখতে হবে। এই চাপটা কি, এই চাপটা হচ্ছে আমাদের গ্যাস দেয়ালে কতটুকু চাপ দিচ্ছে। এটা আপনি সিস্টেম করে, এমন একটা সিস্টেম, মানে চার্লস যে এক্সপেরিমেন্টটা করছিল, এখানে উনি বিশেষভাবে চাপটাকে ফিক্স রাখছিল, যে আমাদের গ্যাসের অণুগুলো দেয়ালে এর থেকে বেশি চাপ দিতে পারবে না, বুঝতে পারছেন? তো ওই কন্ডিশনে উনি দেখতে পাইছেন যে আমাদের আদর্শ গ্যাস, মানে হাইপোথেটিক্যালি তিনি এক্সপেরিমেন্টটা করে বুঝাইতে চাইছেন আর কি, যে আমাদের তাপমাত্রা বাড়াইলে আয়তন প্রসারিত হবে এবং তাপমাত্রা কমাইলে আমাদের গ্যাসের আয়তন সংকুচন হবে। সবাই কি বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের টি এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টি বাড়ালে আয়তন বাড়বে, আর টি কমালে আমাদের ভি কমবে। দেখেন বুঝছেন কিনা স্যার? এগুলো স্যার আপনাদের ইন্টারমিডিয়েটে আরো বিশদভাবে একটা পুরো চ্যাপ্টার আছে আদর্শ গ্যাসের, ঠিক আছে? এখানে আরো বিস্তারিত জানতে পারবেন, বাট এই ফর্মুলাটা আপনাদের বইয়ে আছে দেখে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যে পিভি ইকুয়ালস টু এনআরটি এটা কোথা থেকে আসছে, ঠিক আছে? এটা কি বুঝছেন স্যার সবাই? জি স্যার বুঝছি। জি স্যার। ওকে, এরপর আসি অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্রটা একদম সিম্পল স্যার। অ্যাভোগাড্রো সূত্র, এখানে অ্যাভোগাড্রো বলতে চাচ্ছেন যে আপনি ধরেন এখানে একটা পাত্রে, স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা তো রসায়নে পড়ছিলাম যে 6.023 ইন্টু 10⁻²⁰ এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। আহ বুঝিনি, আরেকবার বলবেন একটু, বড় করে বলবেন, আমি শুনতে পাইনি। মানে আমরা তো রসায়নে পড়ছিলাম যে 6.023 ইন্টু 10⁻²⁰ এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও বিজ্ঞানী অ্যাভোগাড্রোরই আবিষ্কার। উনি আরো একটা ল দিয়েছিল যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস তথা গ্যাস সম্পর্কিত, বুঝতে পারছেন? ওইটা ওনার একটা ফর্মুলা ছিল যেটা দিয়ে উনি বলছে যে মানে অ্যাভোগাড্রো সংখ্যাটা কত। আর এখানে তিনি গ্যাস রিলেটেড আরেকটা ল দিয়েছেন, আমরা লটা দেখতেছিলাম, বুঝতে পারছেন সেটি? জি স্যার বুঝছি। আচ্ছা, অ্যাভোগাড্রো লটা হচ্ছে কি, অ্যাভোগাড্রো বলছেন যে আপনি যদি একটা পাত্রে এন মোল গ্যাস নিয়ে কাজ করেন, তাহলে সে যতটুকু আয়তন দখল করবে, আপনি যদি এন মোলের পরিমাণটা বাড়ান, ধরেন আপনি N+ 300-400 মোল লিখছেন, আপনি আরো 300 মোল এক্সট্রা লিখছেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়তনটা আরো বেশি লাগবে। এটা হচ্ছে বিজ্ঞানী অ্যাভোগাড্রো সূত্র, যে আপনি যত বেশি গ্যাসের মোল নিয়ে কাজ করবেন তার আয়তনটা তত বেশি হবে, অর্থাৎ আমাদের ভি আর এন ডিরেক্টলি প্রপোর্শনাল। এখানে এন হচ্ছে নাম্বার অফ মোল অফ গ্যাস, আর মোল জিনিসটা কি,
গ্যাসের অণু কাউন্ট করে একক। ঠিক আছে, অ্যাভোগাড্রো লটা কি সবাই বুঝতে পারছেন? স্যার আবার একটু একটু জানো। আচ্ছা, অ্যাভোগাড্রো সূত্রটা হচ্ছে এরকম যে ধরেন আপনি একটা পাত্রে n মোল পরিমাণ গ্যাস দিচ্ছেন, এতে আমাদের এই n মোল গ্যাসটা যেটুকু আয়তন দখল করবে, আপনি যদি তার থেকে বেশি পরিমাণ অণু, ধরেন তার থেকে আরো 200 মোল এক্সট্রা আপনি ওই পাত্রে নিলেন, তাহলে তাদের দখলকৃত আয়তনটা আরো বেশি হবে। এটাই বুঝাইতে চাইছি অ্যাভোগাড্রো। বুঝতে পারছেন? স্যার মানে অর্থাৎ যত বেশি, গ্যাস অর্থাৎ যত যত বেশি মল মোল দিবে তত তত বেশি আয়তন। দখল করবে। অর্থাৎ আপনি যদি মোল সংখ্যা বাড়ান তাহলে আয়তনও বাড়ে, এটাই। বুঝছি। অর্থাৎ আমাদের n বাড়াইলে ভি বাড়বে, n কমাইলে ভি কমবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন এই যে আমরা এই তিনটা ফর্মুলা পড়লাম, যে পি is inversely proportional to v, v is proportional to t, আর v is proportional to n। আর আচ্ছা, এখানে অ্যাভোগাড্রো সূত্রতে ওই জিনিসটা সেম থাকবে যে টেম্পারেচার আর প্রেসার ফিক্স থাকবে, টেম্পারেচার প্রেসার ফিক্স থাকবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মানে সবগুলো ফর্মুলার ক্ষেত্রে কমন, যে আপনি যে দুটা নিয়ে কাজ করতেছেন ওটা বাদে বাকি দুটো হচ্ছে চেঞ্জ হবে, মানে ওই দুটো ফিক্স থাকবে, কনস্ট্যান্ট থাকবে। স্যার প্রেশার অর্থাৎ ফিক্স একই থাকলে তাপমাত্রা। আয়তন কিভাবে বাড়বে? বুঝি নাই। প্রেশার যদি ফিক্স থাকে তাহলে আয়তন কিভাবে বাড়বে? তাহলে দেখেন তো একই জায়গার প্রেসার ভিতরেই হবে। জিনিসটা, হ্যাঁ বলতেছি, দেখেন প্রেসার জিনিসটা কি, সে প্রতি একক সময়ে পাত্রের দেয়ালে কতটুকু ধাক্কা দিচ্ছে, এটা তো, এটা তো দেখেন খেয়াল করেন, আমাদের পাত্রের দেয়ালে কি পরিমাণ ধাক্কা দিচ্ছে, কিটুকু ধাক্কা দিচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের প্রেসার, রাইট? প্রেসার পি। তো উনি বলতে চাইছেন যে টেম্পারেচার প্রেসার এই দুটো জিনিস আমি ফিক্স রেখে যদি মোল গ্যাসের পরিমাণ বাড়াই, তাহলে আমাদের আয়তনটা প্রসারণ হবে। এটা ছিল ওনার ফর্মুলা। বুঝতে পারছেন? কোশ্চেন করছেন? জি স্যার। আচ্ছা, তো এই যে তিনটা ফর্মুলা করলাম, এই তিনটা ফর্মুলা কম্বাইন করেই আসলে আমাদের পিভি ইকুয়ালস টু এনার্জি ফর্মুলাটা হয়। এখানে খেয়াল করেন যে আমাদের পি এর সাথে ভি এর সম্পর্ক ইনভার্স রিলেশন, ভি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, আর ভি এর সাথে এন এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে আমরা জিনিসটাকে যদি এক লাইনে লিখতে চাই, ধরেন আমি পি, আর এই পাশে লিখলাম 1/v, এরপরে এ পাশে আছে ভি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে আবার ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে খেয়াল করেন যে ধরেন আমি এখানে যদি গুণটা দিই, ধরেন ভি প্রপোর্শনাল টু টি, ওকে, এখানে যদি আমি পি, ভি এর সাথে পি গুণ দিই, তারপরে আর কি দেওয়া যাবে, খেয়াল করেন পি আর ভি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে আমি পি ভি প্রপোর্শনাল টু লিখতে পারতেছি। সেম ভাবে এখানে আমাদের ভি আবার প্রপোর্শনাল টু টি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর ভি প্রপোর্শনাল টু এন। তো এই তিনটা ফর্মুলা আমাদের বেসিক্যালি কম্বাইন করে আসে পি ভি ইকুয়ালস টু এন টি। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে যেটা হচ্ছে আর, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লাগে যেটা হচ্ছে আর, যেটা ভ্যালু হচ্ছে 8.31। ওকে, এই তিনটা সমানুপাতিক সম্পর্ক এখানে খেয়াল করেন, আপনি এই সম্পর্কটা দেখলেই বুঝতে পারবেন যে ভি, এই এই সমানুপাতিক ধ্রুবকটা বাদ দিলে চিন্তা করেন ভি আর এন সমানুপাতিক, ভি আর টি সমানুপাতিক, আর ভিটাকে এই পাশে নিয়ে গেলে পি আর ভি ব্যাস সমানুপাতিক। দেখেন বুঝছেন কিনা? এখান থেকে দেন ভি প্রপোর্শনাল টু এন, ভি প্রপোর্শনাল টু টি, আর পি প্রপোর্শনাল টু 1/v। এই কোয়েশন থেকে দেখেন এই কোয়েশনটা বুঝছেন কিনা? তো চার্লস, বয়েলস আর অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটা মিলে আমাদের আদর্শ গ্যাসের সূত্রটা আছে পিভি ইকুয়ালস টু এন আর টি, যেখানে এই আরটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেটা সমানুপাতিক চিহ্নটা দূর করার জন্য ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 8.314।
আর এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে নাম্বার অফ মোলস, এটা হচ্ছে চাপ, প্রেশার, গ্যাসের চাপ, আর এটা হচ্ছে গ্যাসের। Okay. আর এই ধ্রুবকটার একক হচ্ছে জুল পার কেলভিন ইনভার্স, জুল পার কেলভিন ইনভার্স পার মোল ইনভার্স। কেন বলেন তো? আপনারা আর এক একটা চাইলে ইজিলি বের করতে পারেন, পিভি বাই এনটি, এখান থেকে আসে যদিও, জুল পার কেজি, পার জুল পার কেলভিন পার মোল, কেলভিন পার মোল, আর এটা সমান জুল। ওকে, সবার কি এটুকু তোলা হয়েছে? জানাবেন। জি স্যার। এখানে এককটা কি আপনারা বের করতে পারছেন কিভাবে জুল পার কেলভিন ইনভার্স পার মোল ইনভার্স হচ্ছে? কেউ কি বলতে পারবেন এটা কিভাবে আসছে আমাদের? আচ্ছা, আপনারা চাপের একক তো পড়েন না, ওই জন্য হচ্ছে যে সেটা কনফিউজিং লাগছে। চাপের দুইটা একক আছে, একটা হচ্ছে প্যাসকেল আর একটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, মানে দুইটা সেম ডো। তো চারটা হচ্ছে নিউটন পার মিটার, হ্যাঁ প্যাসকেল স্কয়ার। প্যাসকেল এবং নিউটন মিটার ইনভার্স। আমরা যখন চাপ ডিফাইন করি, চাপ চ্যাপ্টারে দেয়া আছে যে কি পরিমাণ ফোর্স আমার একক ক্ষেত্রফলে অ্যাপ্লাই হয়, এখান থেকে আমরা চাপের একক পাই নিউটন পার মিটার স্কয়ার। এরিয়ার এরিয়ার একক মিটার ইনভার্স টু। তো এখান থেকে আমাদের চাপের একক হচ্ছে নিউটন পার মিটার ইনভার্স টু, আর ভলিউমের একক হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, আর এটার একক তো হচ্ছে মোল, আর এটার একক হচ্ছে টেম্পারেচার বা কেলভিন। ওকে, তাহলে এখান থেকে কি কি আসতেছে দেখেন, উপরে হচ্ছে আমাদের নিউটন মিটার ইনভার্স টু টাইমস মিটার কিউব ডিভাইডেড বাই মোল ইনটু কেলভিন। এখান থেকে কি আছে দেখেন, মিটার কিউব আর মিটার ইনভার্স টু ক্যান্সেল আউট হয়ে হবে জাস্ট নিউটন মিটার, আর এই পাশে হবে মোল ইনটু কেলভিন। তাহলে আপনারা আমাকে বলেন যে আমাদের ডব্লিউ সমান কি ফর্মুলা ছিল? এফ এস ছিল না, যেখানে আমাদের এফ এর ভ্যালু নিউটন আর এস এর ভ্যালু। তো এখান থেকে আমাদের জুলের জন্য নিউটন পার মিটারকে আমরা জুল লিখতে পারি। বুঝতে পারছেন? সবাই কি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এককটা আসছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাটা বুঝলাম, এবং আমরা এর রিলেটেড একটা ম্যাথ দেখতে পারি, ঠিক আছে? আমি আপনাদের জন্য কোশ্চেনটা লিখে দিচ্ছি, সবাই একটু খেয়াল করুন। ধরেন 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটা বাল্ব ধরেন আমি টেন ইনভার্স 3 মিলিমিটার পারদ চাপে পারদ চাপে ওকে, পারদ চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি করা হয়েছে, ঠিক আছে? এখন আমি জানতে চাচ্ছি যে বাল্বের মধ্যে আসলে কতগুলো অণু ছিল? আমাদের বাল্বের মধ্যে সাধারণত কি থাকে বলেন তো স্যার? নিষ্ক্রিয় গ্যাস গুলো রাখা হয় না, এটা কি জানেন?
আমাদের বাল্ব প্রস্তুত করার সময় ভিতরে যে একটা নিষ্ক্রিয় গ্যাস প্রদান করা হয়, এটা কি আপনারা জানেন? না স্যার। আচ্ছা, তো না বাল্ব স্যার। যখন প্রস্তুত করা হয় ওইখানে হচ্ছে যাতে বাল্বটা প্রপারলি ফাংশন করতে পারে এজন্য হচ্ছে কিছু নিষ্ক্রিয় গ্যাস যেমন আর্গন, নিয়ন যেগুলো আছে, আপনারা নিয়ন বাতির নাম শুনছেন না? ওখানে কি থাকে, ওখানে হচ্ছে ভিতরে নিয়ন গ্যাসটা থাকে। সেম ভাবে এই বাল্বেও কিছু মানে একটা গ্যাস আছে যেটার নাম বলে নাই। তো আমার থেকে এটা জানতে চাইছে যে বাল্বের মধ্যে কতগুলো গ্যাসের অণু আছে, গ্যাসের অণুর সংখ্যা জানতে চাইছে। তাহলে দেখেন এখানে আপনাকে কি কি দেয়া আছে। এই ম্যাথটা ছাড়া পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাটা দিয়ে করব। ওইখানের জন্য আপনাকে কি কি দেয়া আছে, আপনাকে বাল্বের আয়তন দেয়া আছে যেটা হচ্ছে আমাদের গ্যাসটা পুরোটা যেটার দখল করে মধ্যে রাখবে। 10 তারপরে যেটা আমাদের অনুসংখ্যান আছে। গ্যাসের আয়তন। দেন এখানে একটা চাপ দিছে যেটা হচ্ছে 10 ইনভার্স মিলিমিটার পার। আচ্ছা, এখানে আমাদেরকে একটা প্রেসার দিচ্ছে যেটা মিলিমিটার পার চাপে দিচ্ছে, যেটা সম্পর্কে আমরা জানতে পারছি না। এখানে হচ্ছে টেম্পারেচার দিচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, রাইট? আর এখানে আমাকে জানতে চাইছে অণুর সংখ্যা তথা এন। আচ্ছা, তাহলে আমাকে পিভি ইকুয়ালস আর আর এর ভ্যালু তো আমরা জানি যে 8.314 জুল পার কেলভিন পার মোল। ওকে, আচ্ছা, এই ভ্যালুটা একটু মুখস্থ রাখবেন ফার্স্ট এর জন্য। তাহলে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলা লিখতে পারি, বাট আমাদের চাপটা কিসে আছে স্যার? মিলিমিটার এককে আছে, রাইট? সো বলা হয় যে আমরা আপনাদেরকে যখন টরেসিলের শূন্যস্থান পরীক্ষাটা বলছিলাম তখন বলছিলাম যে আমাদের 76 মিলিমিটার পারদ চাপকে sorry, আমরা 1 নিউটন পার মিটার 1 স্কয়ার, হ্যাঁ 1 বা 1 নিউটন মিটার পার স্কয়ার। আচ্ছা, 76 না, এটা ছিল 76 সেন্টিমিটার পারদ চাপ ছিল। তো 760 মিলিমিটার পারদ চাপ। 76 সেন্টিমিটার পড়াইছিলাম না স্যার, জি স্যার। মনে আছে? হ্যাঁ, তাহলে 760 হ্যাঁ। মিলিমিটার হবে না? তো ওইটা সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। সো তাহলে আমরা আমাদেরকে এখানে কতটুকু চাপ দেওয়া আছে? 10 ইনভার্স 3 মিলিমিটার পারদ চাপ দেওয়া আছে, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা তো আমাদের 1 অ্যাটমসফিয়ার ছিল। আর 1 অ্যাটমসফিয়ারের সাথে নিউটন পার মিটার স্কয়ার একটা সম্পর্ক আছে। এটা আমাদের ছিল 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। আর এটা সমান হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার সমান হচ্ছে 1132.5 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তো আমরা 76 সেন্টিমিটার পারদ চাপকে বলতেছিলাম 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, আর 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে আমরা নিউটন পার মিটার ইনভার্স 2 তে কনভার্ট করার সময় ভ্যালুটা আসে এটা হচ্ছে 132.5 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে 10 ইনভার্স 3 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কিভাবে নিউটন পার মিটার স্কয়ার কনভার্ট করতে পারি, আইডিয়া দেন তো। সিম্পল কি, 760 মিলিমিটার পারদ চাপ সমান হচ্ছে কত? 10132.5 নিউটন পার মিটার ইনভার্স 2। দেন 1 মিলিমিটার সমান কত? 10132.5 ডিভাইড বাই 760। এখন 10 ইনভার্স 3 মিলিমিটার জন্য কথা হবে, জাস্ট গুণ হবে, রাইট? এত নিউটন পার মিটার ইনভার্স। দেখেন প্রেসারটা বের করা বুঝতে পারছেন কিনা জানেন? স্যার আরেকবার একটু বুঝাবেন এটা। আচ্ছা, আবার বলতেছি, আমরা যখন টরিশিলের শূন্যস্থান পরীক্ষাটা করছিলাম তখন আমরা বলছিলাম যে 76 সেন্টিমিটার পারদ চাপ মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, রাইট? এটুকু কি মনে আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, একজন উত্তর লিখছেন, ওকে উত্তরটা লিখছেন, আনসার ঠিক আছে। আচ্ছা, যারা বলছেন না তারা একটু খেয়াল করেন তো। 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার প্রেশার থেকে আমরা নিউটন পার মিটার স্কয়ার তথা প্যাসকেলে কনভার্ট করতে যে ভ্যালুটা আসে ওটা হচ্ছে 132.5 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তো আমরা জানি 760 মিলিমিটার পারদ চাপ সমান এত নিউটন পার মিটার স্কয়ার বা এত প্যাসকেল। তাহলে আমরা 1 মিলিমিটারের জন্য বের করতে পারি, জাস্ট ডিভাইড। দেন 10 ইনভার্স 3 মিলিমিটারের জন্য বের করতে পারি না, ওই পারদ চাপ সমান এসআই এককে আমাদের নিউটন পার মিটার স্কয়ার এককে কত আসছে চাপটা আমরা ওইটা বের করতে বেসিক্যালি। বুঝতে পারছেন? জি স্যার। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমাদের চাপ এসআই এককে চলে আসছে।
আমাদের চাপ এসআই এককে চলে আসছে, আমাদের টেম্পারেচারটা কি ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে এটাকে কেলভিন এককে কনভার্ট করে নেন। দেন আমাদেরকে আয়তন দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব, এটাকে মিটার কিউবে কনভার্ট করতে কি করা লাগবে, 10⁶ দ্বারা গুণ করা লাগবে, রাইট? 1 মিটার 100 সেন্টিমিটার, তাহলে 10⁶ হয়, তাহলে উল্টা করতে গেলে 10⁻⁶ হবে। জিনিসটাকে ধরতে পারছেন? যে আমাদের এখানে দিচ্ছে ভি দিচ্ছে কত, 250 সেন্টিমিটার কিউব। এটা থেকে মিটার কিউবে কনভার্ট করতে আপনার কি করা লাগবে, 10⁻⁶ গুণ করা লাগবে সিম্পলি। কেন? কারণ আপনি মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করার জন্য কত গুণ করেন, 100, রাইট? তাহলে আপনি যদি মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে চান, তাহলে এটারে কিউব করা লাগবে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর উল্টা করতে গেলে এটার উল্টা হবে, ঠিক আছে? অর্থাৎ 10 ইনভার্স। তাহলে আমাদের ভি এর ভ্যালুটা আসছে কত, 250 × 10⁻⁶ মিটার কিউব। আর পি এর ভ্যালু আসছে কত, এখান থেকে যত আসছে তত, এটা একটু ক্যালকুলেট করে বের করেন। দেন এন এর ভ্যালু আপনাকে বের করতে বলছে, আর এর ভ্যালু দেওয়া আছে 8.314, আর টেম্পারেচার দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো 273 যোগ করে আসে আমাদের 300 কেলভিন। এরপরে আমাকে একটু এন এর ভ্যালুটা একটু জানুন। আপনি কি বুঝতে পারছেন প্রবলেমটা? জি স্যার। এখান থেকে একটু এন এর ভ্যালুটা বের করা আমাকে। লোকেয়ার কি উত্তর আসছে 8.05 × 10⁻15, নাকি 10⁻15, একটু দেখে জানান তো ভালো করে। 10⁻15। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমার 8.04 ইন্টু 10⁻15 আসে। বাকিদেরও কি সেম আসছে? স্যার আমার তো 1.36 বুঝি নাই। স্যার আমার যে 0.00147 আসে। 1.0, স্যার আপনি একটু ভ্যালু জিরো ঠিক করে বসুন। আর কি হয়েছে? স্যার আমার 2.375 ইন্টু 10⁻⁻4।
স্যার বাকিদের কি আসছে একটু জানান তো, বাকিদের কারো কত আসছে একটু জানান। স্যার 1.32 into 10 inverse 9 10 ইনভার্স 9 আসছে, হ্যাঁ 10 ইনভার্স 9 স্যার আসছে আপনি একটু কয়জনের করে জানান? দেন, উল্টা পাল্টা আসে, একবার একটা আসে। একবার এক একটা আসবে, দাঁড়ান হ্যাঁ খেয়াল এখন করেন আমাদের আবার 1.48 into 10 to the power minus 8 আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি সেটা দেখতেছি। দেখেন, আমাদের পি এর ভ্যালুটা এখানে প্রথমে ক্যালকুলেট করে কত আসে একটু বের করে নেন। স্যার এখানে কি পি এর মান 0.0133 না এখানে পি এর ভ্যালু আসবে কত? আর পি এর ভ্যালু এখানে আছে পি এর 133.32 133.32 কিন্তু into 10 to the স্যার power minus কিভাবে? 3 ইন্টু 10 ইনভার্স 3, রাইট? জি স্যার। আচ্ছা এটা একটা, দেন আমাদের ভি এর ভ্যালু আছে 250 ইন্টু 10 ইনভার্স 6 এন, তাহলে আমাদের এন এর ভ্যালু বের করা লাগতেছে, এন সমান আমরা জানি পিভি বাই আর এখানে আমাদের পি এর ভ্যালু কত দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 300 কেলভিন, দ্যাট মিন্স 8.314 ইন্টু 300, আর এখানে থাকবে কি 133.32 ইন্টু 10 ইনভার্স 3। ক্যালকুলেট করার সময় একটু ব্র্যাকেট দিন, যখন এক্সপোনেনশিয়াল পাওয়ার পর একটু ব্র্যাকেট দিয়ে নেবেন, ঠিক আছে? ইন্টু 250 ইন্টু 10 ইনভার্স 6। এই ভ্যালুটা প্রথমে একটু কত আসে আমাকে জানান তো স্যার। তো পি এর ভ্যালু আছে 2.13 বুঝি নাই। স্যার এটার ভ্যালু আসে 1.336 into 10 to the power minus 8 mole। তাহলে ওটাই আনসার, যেটা স্যার আসবে তো সেটাই mole। আনসার। হ্যাঁ তো স্যার পি এর ভ্যালুটা কি আপনাদের 133.32 আসছে নাকি 13 দাম শেয়ার করে আপনাদেরকে দেখেন নাকি এটা না করছেন? স্যার, আচ্ছা দেখেন তো স্যার আপনাদের কি পি এর স্যার ভ্যালুটা পি এটা এর আসছে, ভ্যালুটা একটু না দেখে জানান তো স্যার। স্যার আমাদের যে দশমিক আসে, ইয়া মানে জিরো এটা পয়েন্ট জিরো ওয়ান থ্রি হ্যাঁ হ্যাঁ টু ওইটা তো আপনাদেরকে এটা শিখেছিলাম আসে। না কিভাবে দশমিক আসলে, ধরেন দশমিক আসছে, স্যার ওই দেন এটা আমাদের কনভার্ট আসে করে। জিরো মান পয়েন্ট তো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান থ্রি থ্রি টু থ্রি টু টু হুম থ্রি হুম, সিক্স তো এটা থেকে ইঞ্জিনিয়ারিং মোডে নিতে পারতেন না আপনারা শিফট ইএনজি দিয়ে, জাস্ট ইঞ্জিনিয়ারিং মোড দিয়ে। এখানে একটু বলেছে 13.32 হবে, রাইট? 13.33, 13. দেন এই ভ্যালুটা এখানে বসান, ওকে। 250 times minus 6 divided by 8.314 into 300, right? সমান কত আসে 1.33 into 10 plus 9, সেটাই আনসার। মোল। অনুসংখ্যা দেখেন বের সবাই করতে বলছে না? হ্যাঁ এত মোল, মানে অনুসংখ্যাটা সরি, হচ্ছে আমরা মোল দ্বারা হিসাব করি, ঠিক আছে? থ্রি দিয়ে ভাগ করে দিলে তো অনুসংখ্যা বের হয়ে যাবে। 302 হ্যাঁ হবে, নিচে ভাগ বুঝি হয়েছে নাই। 2
নিচে 300 গুণ করছেন যে একজন ওখানে একজন করে 302 বলেন। একটু একজন একজন করে বলে ভালো হবে। স্যার নিচে 302 গুণ করতে না 302 হবে কোথায় স্যার? না স্যার 300ই তো হবে। সাথে সাথে 273 এটা তো পারবো। আচ্ছা, তো এটাকে আপনারা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে অনুসংখ্যায় নিয়ে যেতে পারেন, বা এটাকে মূল সংখ্যা রেখে দিতে পারতেছেন, এটা খুব একটা প্রবলেম নেই। স্যার আনসার কি এত মোল দিলে হবে, বা না হলে ওই হ্যাঁ, আর অনুসংখ্যা বের করে আপনারা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ওটা বের করতে পারেন, বাট অ্যাকচুয়ালি কোশ্চেন যেটা আর আছে সেটা হচ্ছে কত মোল, এটা একটু বের করেন পিভি ইকুয়ালস আর টু এনআরটি। টি তো টি কি 27 হবে না? হ্যাঁ, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 300 করতে 27 কেলভিন কেলভিন তো ঠিক আছে নাকি এখনো বুঝিনি? আর ডিগ্রি সেলসিয়াস কে না সরাসরি ক্যালভিনে লেখা যায়, বুঝি নাই। মানে ডিগ্রি না কে না না দেখেন, সরাসরি মানে যেটা না না থাকে ডিগ্রিতে ওইটা সরাসরি দেখা লেখা যায় যায় না, এটা আপনারা একটু ভুল বুঝছেন। আমি বলছিলাম যে তো তাপমাত্রার পরিবর্তনটা, পরিবর্তন হ্যাঁ, একটু একটু শোনার চেষ্টা করেন যে আমি যদি বলি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন যে কথা, অর্থাৎ আপনি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 31 ডিগ্রি সেলসিয়াস করছেন, এটা যে কথা, 273 কেলভিন থেকে 274 কেলভিন করাও একই। বুঝতে পারছেন? অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি 0 ডিগ্রি টু 1 ডিগ্রি। মানে তাদের 0 ডিগ্রি পার্থক্য। সেলসিয়াস পার্থক্য, অর্থাৎ তাপমাত্রার পার্থক্যটা হচ্ছে সেম হবে, তাপমাত্রার পার্থক্য। স্ক্রিন দেখাতে পারতেছি? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়। আচ্ছা, এখানে লিখতেছিলাম যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পার্থক্য, সেটা 1 কেলভিন তাপমাত্রার পার্থক্যের সমান। তো আপনাকে যদি বলি আমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছি, ওটা সমান আপনি লিখতে পারবেন 30 কেলভিন তাপমাত্রা পরিবর্তন হয়েছে, ঠিক আছে? আর এখানে যেহেতু জাস্ট 27 ডিগ্রি দিয়ে আছে, ওইটাকে আপনি জাস্ট ক্যালভিনে কনভার্ট করে নেবেন। বুঝতে পারছেন? নাকি কার কোন কনফিউশন আছে? হ্যাঁ স্যার। স্যার স্যার যখন এখানে তো ডিগ্রি থাকবে তৎক্ষণাৎ সাথে কি লিখবো? তখন কনভার্ট করবে। বুঝি নাই, একজন একজন করে বলেন। তখন যখন সেলসিয়াস থাকবে তখন কেলভিনে কনভার্ট করবে ম্যাথ করার সময়। হ্যাঁ অবশ্যই, কারণ আপনাদের এই ফিজিক্সের যতগুলো ম্যাথ আছে সবগুলোকে এসআই এককে কনভার্ট করে নিতে হবে। যতগুলো রাশি আছে ওইগুলোর যত একক আছে সবগুলোকে এসআই এককে কনভার্ট করে তারপর ফর্মুলার ম্যাথে বসে। এই জিনিসটা একটু বুঝছি মাথায় স্যার। রাখবেন। ওকে, তো আগে এসআই করতে যাই যাবে, আপনি যেটা করতেছেন, ধরেন আপনি চাপ করতেছেন, আপনি এখন চাপ করতেছেন, তাহলে চাপের এসআই করতে কি একটু জানবেন, তাহলে ওইটা রিলেটেড যত রকমের ম্যাথ আসবে, ফর্মুলা আসবে, ওইখানে আপনি জাস্ট এসআই এককে ইউজ করুন। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আমরা পিভি ইকুয়ালস টু এনআরটি চ্যাপ্টার রাখতে পারি। এরপর আমরা আবার আগের কিছু ম্যাথ দেখি। এর সাথে কি লিখবো, আহ মানে টি লিখবো নাকি মন লিখবো বলেছে। বুঝি নাই। এন সমান যেটা পাইলাম ওটার সাথে কি কোনো একক লেখা লাগবে না? এই যে এন 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 এর ভ্যালু, ওটা মোল মোল, বুঝছেন? আচ্ছা, স্যার তাহলে আমরা হচ্ছে এখন একটু আগের ক্লাসের একটা দুটা ম্যাথ দেখার চেষ্টা করি। আমি একটু কোশ্চেনটা লিখি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। Okay? ধরেন বললাম যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা 1 কেজি বরফ, ঠিক আছে, 1 কেজি বরফ নিয়ে একে
20°C তাপমাত্রায় পানিতে বা ধরেন 120°C তাপমাত্রা, আচ্ছা একবার কোশ্চেনটা দিয়ে ফেলি। আমি বললাম যে 120°C তাপমাত্রা বাষ্পে কনভার্ট করতে কতটুকু তাপ শক্তি দেয়া লাগে? আচ্ছা, এই ম্যাথটা একদম সিম্পল। যদি আপনাদের ওই গ্রাফটার কথা মনে থাকে, যে আমরা একটা গ্রাফ দেখছিলাম না, যে এই পাশে হচ্ছে আমাদের সময়, এই পাশে ছিল আমাদের সময়, এই পাশে ছিল তাপমাত্রা, আর আমরা বলতেছিলাম যে যখন আমাদের একটা বস্তু কঠিন থেকে তাপমাত্রা গ্রহণ করতে করতে, সে একটা পয়েন্টে পৌঁছাবে, সেটা হচ্ছে তার গলনাঙ্ক পয়েন্ট। আমরা বলছিলাম যে এটা তার গলনাঙ্ক পয়েন্টে যাওয়ার পরে সে তার অবস্থার পরিবর্তন করবে, অর্থাৎ কঠিন থেকে সে তরল হবে। দেন সে কি করবে, তরল অবস্থায় পরিবর্তন হওয়ার পরে সে আবার তাপমাত্রা পরিবর্তন হবে, এবং একটা পয়েন্টে গিয়ে, যে ধরেন এই পয়েন্টটা, টেম্পারেচার এই পয়েন্টটা, এটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। এই স্ফুটনাঙ্কে গিয়ে সে তরল থেকে কি হবে স্যার, বাষ্প হবে, রাইট? বাষ্পে পরিণত হবে। হ্যাঁ, বাষ্পে পরিণত হবে। এরপর বাষ্পের পরে সে আরো টেম্পারেচার বৃদ্ধি করতে পারে, আরো টেম্পারেচার বৃদ্ধি করে সে এক পর্যায়ে প্লাজমা তাহলে স্যার স্টেটে পৌঁছে যাবে, যেটা প্লাজমা। সম্পর্কে আপনাদের বই নাই। আচ্ছা, তো এখানে প্রথমত থাকতেছে আমাদের কঠিন অবস্থা। এখানে কঠিন থেকে তরল হচ্ছিল, তাপমাত্রা মানে কোনো পরিবর্তন না করে, তার টি কনস্ট্যান্ট থাকতেছিল এখানে আমাদের। এরপর তরলের তাপমাত্রা পরিবর্তন হচ্ছিল, এখানে আমাদের তরলে কনভার্ট হয়ে গেছে, তো এখানে হচ্ছে তরল টি চেঞ্জ হচ্ছিল, এখানেও টি চেঞ্জ হচ্ছিল, আর এখানে আমাদের তরল থেকে বাষ্প হচ্ছিল, আর টি কনস্ট্যান্ট থাকতেছিল, রাইট? এন্ড এরপরটা তার দেখা লাগতেছে না, যাই হোক। এই ফ্লোটা যদি স্যার বুঝে থাকেন, এই ম্যাথটা করা একদম ইজি। ফার্স্টে কি, আমার -5°C তাপমাত্রা বরফ দেয়া আছে একটি। তাহলে আমি যদি একটু জিনিসটা দেখাই, আমাদের ঘটনাটা কি ঘটবে, আমাদের বরফ আছে 5 কেজি। এই বরফটা প্রথমে 5 কেজি -5°C তাপমাত্রা বরফটা প্রথমে 0°C তাপমাত্রা বরফ, এটা প্রথমে আমাদের 0°C তাপমাত্রা বরফ, রাইট? এরপর 0°C তাপমাত্রার বরফটা আমাদের 0°C তাপমাত্রা পানিতে পরিণত হবে। তবে একটু ফ্লোটা মাথায় রাখবে, এটা আমাদের 0°C তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে, ঠিক আছে? এরপরে 0°C তাপমাত্রার পানি আমাদেরকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে কনভার্ট করতে বলছে, 120°। তাহলে আমাদের এই 0°C তাপমাত্রার পানির তাপমাত্রা আরো 112 লাগবে, অর্থাৎ তাকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে হবে, যেটা আমরা পানির ক্ষেত্রে জানি তার স্ফুটনাঙ্ক 100°C, রাইট? তাহলে এটাকে আমরা কি করবো, 100°C তাপমাত্রা পানিতে রূপান্তর করবো। এরপর এই পানিটাকে আমরা 100°C তাপমাত্রা বাষ্পে, ঠিক আছে? এরপর 100°C তাপমাত্রার পানি আমরা 100°C তাপমাত্রা বাষ্পে কনভার্ট করবো। কিন্তু আমাদের তো 100°C তাপমাত্রা বাষ্প চাই নাই, আমাদের চাইছে 120°C তাপমাত্রা বাষ্প। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, 100°C তাপমাত্রার বাষ্পকে আমরা 120°C তাপমাত্রা বাষ্পে কনভার্ট করবো। ওকে, সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন, কি ঘটনাটা ঘটতেছে? জি স্যার। না, আবার গ্রাফটা দেখে কি সবাই ধরতে পারতেছেন যে আসলে আমাদের কি কি করা লাগবে? তো তাহলে আমাকে বলেন, এই যে আমি -5°C থেকে 0°C তাপমাত্রা বরফে কনভার্ট করতেছি, এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, টি চেঞ্জ হচ্ছে। তো এইখানে আমার যেটুকু রিকোয়ার হিট লাগবে,
ওটা আমরা কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা দিয়ে বের করতে পারবো, রাইট? কারণ আমরা বরফের এসটা জানি এবং কি পরিমাণ বরফ নিয়ে আমি কাজ করতেছি ওইটাও, রাইট? এবং তাপমাত্রার পরিবর্তনটাও জানি। আচ্ছা, এরপরে বরফ যখন গলে পানি হয়েছে তখন আমরা দেখতেছি যে টেম্পারেচার টি ফিক্স আছে, টি ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে আমরা বরফ গলে পানি হয়েছে, তো কি পরিমাণ হিট লাগবে ওটা আমরা এম ইন্টু লেটেন্ট হিট অফ ফিউশন দ্বারা গুণ করলেই পেয়ে যাচ্ছি, রাইট? এবং সেম ভাবে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি করতে কি পরিমাণ হিট লাগবে, এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3, কি পরিমাণ হিট লাগবে ওটা আমরা আবার ইকুয়ালস টু এম এস ডেল থিটা দ্বারা বের করব, যেখানে এই এসটা হচ্ছে পানির এস, পানির আপেক্ষিক তাপ। স্যার ওকে, Q2 সমান LF মানে এমএলএফ মানে হচ্ছে আমরা পড়ছিলাম না যে গলতে কতটুকু তাপ লাগে, ওটা আমরা পড়ছিলাম যে লেটেন্ট হিট অফ ফিউশন, জি স্যার। খেয়াল আছে? হ্যাঁ, ওইটার কথা বলছি। এবং সেম ভাবে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হবে তখন কিটুকু হিট লাগতেছে এটা আমরা বের করব ইকুয়ালস টু এম এল ভি, যেখানে এল ভিটা হচ্ছে আমার লেটেন্ট হিট অফ স্পেসিফিক লেটেন্ট অফ ভেপোরাইজেশন। দেখেন বুঝতে পারছেন কিনা? এখানে আমি একটু জিনিসগুলো স্পেসিফিক করে দিই। এটা হচ্ছে আমাদের বরফের বরফের এস, এটা হচ্ছে আমাদের স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন, দেন এই এসটা হচ্ছে পানির এস, দেন এটা হচ্ছে আমাদের স্পেসিফিক লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, আর এটা কি স্যার? এখানে কি হচ্ছে স্যার? আমাদের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, স্টেট অর্থাৎ ফলতার অবস্থা সেম থাকতেছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কি পরিমাণ হিট লাগবে স্যার? কিউ ফাইভ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, যেখানে এই এসটা কি স্যার আমাদের বাষ্পের এস। আপেক্ষিক তাপ হ্যাঁ, সূত্র। বাষ্পের। এখন আপনারা আমাকে বলেন এই সবগুলো ভ্যালুর সাথে কি আপনারা পরিচিত না? পানির জন্য এল এফ, বাষ্পের জন্য এলভি, বরফের জন্য এস, পানির জন্য এস এবং বাষ্পের জন্য এস, মনে কি আছে আপনাদের? স্যার হ্যাঁ বলেন। বরফের অ্যাশ না বা 2100। হ্যাঁ আচ্ছা, আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি একটু ঠিক করি। সবাই কি প্রসেসটা বুঝতে পারছেন কিনা একটু জানান যে ঘটনাটা আসলে এইভাবে ঘটতেছে। দেখেন এখানে ভ্যালুগুলো আছে, পানির জন্য 4200, জলবাষ্পের জন্য হচ্ছে 2000, আর আমাদের বরফের জন্য হচ্ছে 2100। ওকে, তাহলে এখানে ভ্যালু গুলো ইউজ করে দেখি একটা আমাকে ভ্যালু বলতে পারবেন কি আপনারা যে টোটাল হিটটা লাগবে আমার লাগবে কি টোটাল হিট, অর্থাৎ Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস Q5, অর্থাৎ এখানে 6টা ট্রানজিশন মানে 5টা ট্রানজিশন। তো এই টোটাল হিটটা আমার লাগবে জানা নাই। এটা কি পারবেন না বের করতে সবাই? জাস্ট জি ভ্যালু গুলো বসানো লাগবে। আপনারা এলএফ এর ভ্যালু জানেন, এলভি এর ভ্যালু জানেন, যে ভ্যালু গুলো বসে টোটাল হিটের পরিমাণটা বের করবে। ওকে, এটা যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে এই রিলেটেড একটা দুটো ম্যাথ দিলে আপনারা ইজিলি করতে পারবেন, কারণ সবগুলো সেম কনসেপ্ট, জাস্ট এই জিনিসটা ফ্লোটা মাথায় রাখা লাগবে। এখানে যে ফ্লোটা দেখালাম এই ফ্লোটা একটু মাথায় রাখা। 33,6,000 ওইটা বুঝিনি? LF আর FP এর ভ্যালু করবে এলএফ এর এলএস ভ্যালু হচ্ছে কি 36,000? স্যার এগুলো কি ফিক্সড দেওয়া আছে? বুঝি নাই। স্যার এগুলোর ভ্যালু কি ফিক্সড দেওয়া থাকে সবসময়? কোনগুলো? এই এলএফ এলভি এগুলো? জি স্যার। হ্যাঁ, এগুলো ফিক্স হবে না কেন? কারণ এগুলো তো অবশ্যই এক একটা এলিমেন্টের উপরে ডিপেন্ড করে, রাইট? জি স্যার। তো আপনাদেরকে বলছিলাম কেবল এবং কেবলমাত্র পানির জন্য এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, বিকজ এটা কোশ্চেনে নাও দিয়ে দিতে পারে। বুঝতে পারছেন?
এই কয়েকটা ভ্যালু দেখতে বলছে। আপনাদের এমসিকিউর জন্য যদিও বোর্ডে মাঝে মাঝে এখান থেকে বিভিন্ন কোশ্চেন দিয়ে দিতে পারে যে এটার আপেক্ষিক চাপ কত, এটার আপেক্ষিক চাপ কত। তো আপনারা জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, একটু মুখস্থ রাখার চেষ্টা করুন, মুখস্থ স্টাফ আর কি। বুঝতে পারছেন সবাই নাকি আর কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝছি। স্যার এলএফ এর মানও কি মুখস্থ রাখতে হয়? জি, এলএফ এলভি এই দুইটা হচ্ছে জাস্ট প্রফেটটার জন্য রাখলে হবে। যদি অন্য কোনোটা দেয় তাহলে আপনাদেরকে ভ্যালুটা দিয়ে দিবে, ঠিক আছে? যদি বইয়ের বাইরে কিছু দেয় এটা আপনাদেরকে দিয়ে দিবে। ক্লিয়ার? আচ্ছা, স্যার উপরে তাহলে গ্রাফটা একটু দেখুন। হয়েছে স্যার। okay, তাহলে এই ম্যাথটা করতে পারবেন না স্যার? আচ্ছা, তাহলে এখানে একটা কাজ দিই আপনাদেরকে, আপনারা এখন করেন যে আপনি হচ্ছে অর্ধেক কাজ করেন, ঠিক আছে? যে আপনি হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে আমাকে তরলে মানে পানিতে কনভার্ট করে দেখেন যে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে কনভার্ট হতে কতটুকু তাপ আছে, এটা একটু বের করে দেখেন তো এই স্টেজ থেকে এই স্টেজ পর্যন্ত। সবাই কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা একটু জানান আমাকে। স্যার আরেকবার বলুন। যে আমাদের -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে তরল পানিতে কনভার্ট করতে কিটুকু হিট লাগে। এখন তরল পানি বলতে কি বুঝতেছেন আপনি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি। স্যার বরফের পরিমাণ কি 1 কেজি থাকবে? হ্যাঁ, কেজি থাকে। বুঝে আসছে ভাই? সবাই একটু আমাকে বলার চেষ্টা করেন তো কতটুকু আসে। এখানে একটা আসবে Q1 আর একটা আসবে Q2, আমাকে আপনারা জানাবেন Q ইকুয়ালস টু Q1 প্লাস Q, এটার ভ্যালু। স্যার Q1 সমান 10,500 আর Q2 সমান 33,000, মানে ওটাই এলএফ এর মান। হ্যাঁ, তাহলে দুটো যোগ করলে কত আসতেছে আমাদের? স্যার 3.445 into 10⁵ জুল। 5 না 3? 3,46,500। পয়েন্ট বসছে স্যার আপনাদের 3.4 445 into 10⁵5 নাকি 3? স্যার 5 তো আছে। বাকিদের কত আসছে একটু জানান তো। 3,46,500। স্যার তাহলে 3,46,500। স্যার এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে এটাই আসে। এটাই কি আসছে তাহলে সবার? জি স্যার। জি স্যার। তাহলে এইটুকু ক্লাস সবাই বুঝতে, সবাই একটু করে আপনাকে জানান বলতেছেন। আচ্ছা, তাহলে এইটুকু ক্লাস, আজকের ক্লাসে এতটুকু পড়া কি সবাই বুঝতে পারছেন? আর কি কোথাও কোশ্চেন আছে কিনা একটু জানান। স্যার বুঝছি। স্যার আমার তো তাহলে 3,46,500 আছে। স্যার এটা গুলো আপনারা দিলে ক্যালকুলেশন করেন, এটা তো আসলে অত কঠিন কিছু না যে দুইটাতে যোগ করবেন। আচ্ছা দাঁড়ান, তো আপনাদের দেখাই দিই, সমস্যা নেই। স্যার কারো কি এখনো মিলে না এমন আছে কি স্যার? আমি আচ্ছা আসলে আপনাদের স্যার। ক্যালকুলেশন জিনিসটা আপনাদের উপরে ছেড়ে দিই, কারণ আপনারা যখন নিজেরা ক্যালকুলেটর ইউজ করবেন তখন নিজেদের স্পিডটা একটু বাড়বে, এই জন্য আমি ক্যালকুলেশনের পার্টটুকু আপনাদের কাছে ছেড়ে দিই। স্যার এটা কি আসছে সবার? জি স্যার। ঠিক আছে, ও, এটা আসলে হয়েছে। এটা এবার আপনি যেভাবে লেখেন, সাইন্টিফিক দিয়ে লেখেন, যেভাবে লেখেন একভাবে করলে হচ্ছে। আচ্ছা,
তো মোটামুটি এতটুকু ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে স্যার নেক্সট ক্লাস যদিও, ও স্যার হ্যাঁ বলেন বলেন, ওই হ্যাঁ আগের বলতেছিলেন। ক্লাসের স্লাইড গুলো একটু দিয়েন। হ্যাঁ ওটা আসলে দিব। আপনাদের সাথে এটা নিয়ে একটু কথা বলা ছিল যে আহ